হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে বলে রাখি যারা যারা কৃষক বন্ধু উপভোক্তা রয়েছেন তাদের বর্তমানে রিভেরিফিকেশান চলছে এবং একটি রিভেরিফিকেশান ফর্ম প্রকাশ করা হয়েছে। এই ফর্মটা ফিল আপ করে সবাইকে জমা দিতে হচ্ছে। আগে বলা হয়েছিল যে সমস্ত উপভোক্তা কৃষক বন্ধু টাকা পাচ্ছে কেবলমাত্র তাদেরকে এই ফর্ম ফিল আপ করতে হবে। বাট বর্তমানে যারা পিএম কিষাণ ও কৃষক বন্ধু দুই প্রকল্পের টাকা পাচ্ছে তাদেরও নাম এসেছে এই ফর্মের জন্য। যারা পিএম কিষাণ ও কৃষক বন্ধু দুই প্রকল্পের টাকা পান, সেক্ষেত্রে আপনার নাম যদি এসে থাকে তাহলে আপনাকে কি এই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে সেটাও জানিয়ে দেব। অনেকের প্রশ্ন থাকে, স্বামী ও স্ত্রী দুজনে কৃষক বন্ধু পেত, তাদেরও কি আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে? তারা কি দুজনে টাকা পাবে? আর এই ফর্ম অনেকে ভুলভাল ফিল আপ করছে, তাই সঠিকভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ কীভাবে করবে আর কি কি ডকুমেন্টস এর সাথে জমা দেবে, কোথায় জমা দেবেন, এই সব কিছু দেখতে হলে এই ভিডিওটি স্ক্রোল না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, এই ফর্মটা আপনি কিভাবে পাবেন জানতে ভিডিওটা স্ক্রোল না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে লেখা আছে যে কৃষক বন্ধু কেবি আইডি নম্বর, এই কেবি আইডি নম্বরটা কেবি আইডি নম্বর। আর নিচে দেখো সিরিয়াল নাম্বার আছে, এটা তোমাদের সিরিয়াল নাম্বারটা দিতে হবে না, এটা অফিসার যে অফিসের কাছে আপনি জমা দেবেন গিয়ে তিনি সিরিয়াল নাম্বারটা বসিয়ে দেবেন। আর কেবি আইডি, এই কেবি আইডিটা আপনি কোথায় পাবেন? এটা তোমরা গুগলে কৃষক বন্ধুর অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা কেবি আইডিটা পেয়ে যাবে। আমি খুবই সহজে একটা ডেমো দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে কেবি আইডিটা গুগল থেকে ডাউনলোড করে নেবে। তোমরা সবাই গুগলে গিয়ে সার্চ করবে krishockbandhu.wb.government.in। এই যে নিচের সাইটটা দেখতে পাচ্ছ, এই সাইটটা গুগলে সার্চ করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তোমাদের সবার সামনে। ওপেন হয়ে যাওয়ার পর তোমরা নিচে স্ক্রল করবে, স্ক্রল করলে যে দেখতে পাবে 2 নম্বর অপশানটা এই লেখা আছে যে কৃষকের নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশানে তোমরা সবাই ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এইরকম একটা ইন্টারফেস তোমাদের সবার খুলে যাবে। দেয়া আছে যে ওপরে লেখা আছে কৃষক বন্ধু, আর দেখো সিলেক্ট অপশান, এখানে তোমরা ক্লিক করলে তোমার আধার কার্ড ভোটার কার্ড দেখাবে, তোমরা যে কোনো একটা আইডি কার্ড সিলেক্ট করে নেবে, আধার কার্ড সিলেক্ট করে নেবে বা ভোটার কার্ড, তোমাদের যেটা সবথেকে সুবিধা। আমার মতে আধার কার্ড সিলেক্ট করা ভালো। এই দেখো এখানে সিলেক্ট অপশান আছে, এখানেই তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের আধার কার্ড অপশান আছে, আমি ধরো এখানে আধার কার্ড নিলাম। আধার কার্ড নেওয়ার পর এখানে দেখো আইডি নাম্বার চেয়েছে নিচে, এই আইডি নাম্বার এখানে ক্লিক করে তোমাদের আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবে বা ভোটার কার্ড হলে ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দেবে। নিচে দেখো আই অ্যাম নট রোবট, এখানে তোমরা সবাই টিক মারবে। ঠিক আছে, টিক মারার পর এই যে নিচে দেখবে সার্চ বাটনে তোমরা ক্লিক করবে। এই সার্চ বাটনে ক্লিক করার পর তোমাদের একটা ইন্টারফেস খুলবে, সেখানে তোমাদের নাম কেবি আইডি লেখা থাকবে, সেটা নিয়ে ফর্মে বসিয়ে দেবে। তাহলে তোমরা সব কেবি আইডি পেয়ে গেছো। এবারে দেখো নিচের দিকে এসো, নিচের দিকে লেখা আছে যে সুবিধাভোগীর নাম মানে যে ব্যক্তি রিভেরিফিকেশনের জন্য জমা দেবে সেই ব্যক্তি। এখানে কি লেখা আছে ব্র্যাকেটে, কৃষক বন্ধু রেকর্ড ব্যাংক পাসবই অনুযায়ী নাম চেয়েছে। ঠিক আছে, এখানে আপনারা যে আগে কৃষক বন্ধু টাকা পেতেন সেখানে যে নামটা আছে এখানে সেই নামটাই বসাবেন। নতুন ধরো আপনার নামের ওখানে বানান ভুল ছিল, এখানে ভালো নামটা বসাবেন, মানে যেটা ঠিক সেই নামটাই বসাবেন, এরকমই করবেন না। আগে আইডিতে যেরকমই নাম আছে সেই নামটাই বসাবেন। তাহলে আপনি এখানে আপনার নামটা বসাচ্ছেন, বসানোর পর নিচে আছে দেখো পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম। এখানে যদি আপনি বসেন আপনার পিতার নাম বসাবেন, আর যদি আপনার স্ত্রী হয় স্বামীর নাম বসাবে, এখানে স্বামীর নাম বসাবে। ঠিকানাতে গিয়ে আপনার ভিলেজ, পোস্ট অফিস, পিএস, গ্রাম, তারপর পোস্ট অফিস, তারপর আপনার থানা, এগুলো বসিয়ে দেবেন এখানে। তারপর নিচে দেখুন ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টে আপনার যে যা ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা বসাবেন। তারপর নিচে ব্লক আছে, আপনার ব্লকের নাম কি সেটা এখানে বসাবেন। বসানোর পর দেখুন গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে বসিয়ে দেবেন। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন খালি জায়গাটা, এই খালি জায়গাটা আপনার যদি মনে পড়ে থাকে, এই খালি জায়গাটা কী জন্য দিয়েছে? এই খালি জায়গাটা দিয়েছে যে আপনার যে ডকুমেন্টস বা যে ডাটা প্রোভাইড করছেন সেগুলো ঠিক কি না অফিসাররা ভেরিফাইড করে এখানে টিক মার্ক মারবে।
ভেরিফাইড করে এই সব ঘরে টিক মার্ক মারবে, ভেরিফাইড করে টিক মারবে। ওই জন্য এই অফিসিয়াল জায়গাটা দিয়েছে, এটা ফাঁকা থাকবে সম্পূর্ণ। তারপরে আসুন আপনাদের মৌজা বা ভিলেজ নাম, এখানে আপনাদের মৌজা বা ভিলেজ নামটা এখানে বসাবেন। মৌজা বা ভিলেজ নামটা এখানে বসাবেন, মৌজা বা ভিলেজ নামটা এখানে বসাবেন। তারপরে দেখুন নিচে আসুন, নিচে বেনিফিশিয়ারি ডিটেলস চেয়েছে, বেনিফিশিয়ারি ডিটেলসে যে ব্যাংকের ডিটেলস চেয়েছে, এই কলামটা আপনারা খুব সাবধানভাবে ভালোভাবে ধৈর্য সহকারে ফিল আপ করবে, কারণ এই জায়গাটাই ভুল করলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, ঠিক আছে? একটা সংখ্যা ভুল হলে টাকা ঢুকবে না। তাহলে দেখুন প্রথমে লেখা আছে ব্রাঞ্চ নেম, আপনারা আপনাদের ব্রাঞ্চ নেমটা, ব্যাংকের যে ব্রাঞ্চ নেম সেই নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন আইএফসি কোডটাতে বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটাও ভালোভাবে সাবধানে এখানে বসিয়ে দেবেন। তারপর দেখবেন আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আপনাদের আধার কার্ডের মোবাইল নাম্বার যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে বসাবেন। আর আপনার যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে অবশ্যই ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন, কারণ এবার যা টাকা প্রোভাইড হবে তার ডিবিটি লিঙ্কের মাধ্যমে হবে। তাই আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক আছে কি একবার চেক করে নেবেন, আর যদি না থাকে ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন। তারপর দেখুন নিচে দেখুন আধার কার্ড আছে, আধার কার্ড নাম্বার বসাবেন। তারপরে এপিক নাম্বার, আপনার ভোটার আইডি থেকে এখানে এপিক নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর এসি নাম্বার, এটা অনেকেই ভুল করে যে এটা অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেয়, এখানে নট অ্যাকাউন্ট নাম্বার, এখানে এসি নাম্বার মানে আপনার অ্যাসেম্বলি নাম্বার, অ্যাসেম্বলি নাম্বারটা এখানে বসাবেন। আর পার নাম্বার এখানে বসাবেন। আর দেখুন নিচে আছে সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বারটা বসিয়ে দেবেন। এইগুলো আপনি কোথায় পাবেন? এইগুলো ভোটের আগে আপনাদের একটা স্লিপ দেওয়া হয়েছিল, সেই স্লিপের উপরে আছে আপনাদের অ্যাসেম্বলি নাম্বার, পার নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো সবই আছে। যদি সেটা হারিয়ে ফেলেন তাহলে আমি একটি ছোট করে ডেমো দেখিয়ে দিচ্ছি, আপনারা গুগল থেকে কিভাবে আপনাদের ভোটার ডিটেলস ডাউনলোড করে নেবেন। এই দেখুন আপনারা গুগলে গিয়ে ভোটার সার্ভিস পোর্টাল সার্চ করলে প্রথমে যে অপশানটা আসবে ওখানে ক্লিক করলে এই পেজটা খুলবে, অথবা আপনার গুগলে গিয়ে electoralsearch.eci.government.in এইটা সার্চ করলে আপনাদের এই পেজটা ডাইরেক্ট ওপেন হয়ে যাবে, ঠিক আছে? ওপেন হওয়ার পর আপনারা নিচে স্ক্রল করবে, নিচে স্ক্রল করলে দেখতে পাবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ভাষাটা চয়ন করে সিলেক্ট ল্যাঙ্গুয়েজে আপনাদের যে ভাষা কমফোর্টেবল সেই ভাষাটা সিলেক্ট করবেন। এখানে কেউ বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, হিন্দি হলে হিন্দি সিলেক্ট করবেন। তাহলে আমি বাংলা সিলেক্ট করছি। বাংলা সিলেক্ট করার পর নিচে দেখুন এপিক নাম্বার চেয়েছে, এখানে আপনি ক্লিক করে এপিক নাম্বারটা বসিয়ে দেবেন। আপনার যা এপিক নাম্বার সেটা আপনি বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার স্টেট, আপনার কোন রাজ্যে বসবাস করেন সেইটা দিয়ে দেবেন। দেখবেন স্ক্রল করে একদম নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন। আর নিচে আসুন, নিচে এসে দেখবেন ক্যাপচা আছে, ক্যাপচাটা সুন্দরভাবে ফিল আপ করে এখানে দেখুন যে সার্চ অপশনটা আছে, সার্চ বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে একটা পেজ ওপেন হবে, সেখানে আপনার অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার, আপনার ভোটার ডিটেলস যা যা দরকার পেয়ে যাবেন। ওখান থেকে নিয়ে ফর্মে সুন্দরভাবে বসিয়ে দেবেন, সুন্দরভাবে ফিল আপ করে দেবেন। চলো এরপর দেখুন কয়ের অপশান এসআইআর ওর WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে। অর্থাৎ আমাদের যে এসআইআর হয়েছিল, যখন এসআইআর হয় তখন আপনি সেই এসআইআরের সময় উপস্থিত ছিলেন না। আর যেই সব ব্যক্তি উপস্থিত ছিল না, এসআইআরে পার্টিসিপেট করেনি, তাদের একটা লিস্ট প্রকাশ হয়েছিল, সেটাই হচ্ছে ASDD লিস্ট। এখানে জানতে চেয়েছে আপনার কি ওই লিস্টের নাম ছিল, আপনি কি এসআইআরের সময় অনুপস্থিত ছিলেন। আউট অফ স্টেট কেউ থাকতে পারে, বিভিন্ন কারণে এসআইআরে পার্টিসিপেট করেনি। যারা করেনি তাদের নাম প্রকাশ হয়েছিল, তাই সেটাই বলছে যে আপনার নাম কি ASDD লিস্টে ছিল। যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে এখানে নো করবেন। তারপরে নিচে 8-এর দাগে কী বলছে, অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে। আপনার মানে কেস কি ট্রাইব্যুনালে পেন্ডিং আছে। তাই যদি আপনার এসআইআর কেস যদি ট্রাইব্যুনাল পেন্ডিং থাকে তাহলে এখানে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপর নিচে আসুন, আপনি সিএর আবেদন করেছিলেন, সেটি কি এখনও পেন্ডিং আছে। যদি আপনি সিএর আবেদন করে থাকেন এবং সেটি এখনও পেন্ডিং থাকে তাহলে এখানে আপনি ইয়েস করবেন। আর যদি সিএর আবেদন না করে থাকেন, কেস পেন্ডিং না থাকে, তাহলে নো করবেন। তারপরে 9 কী বলছে, পিএম কিষাণের সুবিধা হবে কি না। আপনি পিএম কিষাণের সুবিধা হবে কি না সেটাই জিজ্ঞাসা করছে। যদি আপনি পিএম কিষাণেরও টাকা পেয়ে থাকেন, সুবিধা হয়ে থাকেন, তাহলে এখানে ইয়েস করবেন, অন্যথায় আপনি নো করবেন। তারপরে 10-এ আপনার পেশা চেয়েছে, আপনি কি কাজ করেন। যদি চাষি হয়ে থাকেন তাহলে ফার্মার লিখবেন, যদি কোনো গভর্নমেন্ট কাজ করে থাকেন তাহলে সেই পেশাটা এখানে লিখবেন। তারপরে 11 নম্বর পয়েন্টে কি বলেছে দেখে নাও। 11 নম্বর পয়েন্টে বলেছে চাষযোগ্য জমির বিবরণ।
কয় কি বলছে, জেএল নাম্বার, আপনার জমির পর্চাতে জেএল নাম্বার পেয়ে যাবে, সেই জেএল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তারপর দেখুন খতিয়ান নাম্বারটা দেখে এখানে বসিয়ে দেবেন। দাগ নম্বর, প্লট নম্বরটা এখানে বসিয়ে দেবেন। তারপরে হচ্ছে চাষযোগ্য জমির পরিমাণ, আপনার জমির পরিমাণ কত সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর শতলিপি আরওআরের তারিখ বা ডেট অফ আরওআর খতিয়ান ডেট, এখানে কিন্তু আপনার যে পর্চা আছে সেটা রিসেন্ট ডেট বসাতে হবে। আপনি অনলাইন থেকে 2026 সালের পর্চা ডাউনলোড করবেন, ডাউনলোড করে পর্চার উপরে দেখবেন যে ডেটটা আছে সেই ডেটটা বসাবে। পুরানো পর্চার ডেট এখানে বসালে হবে না, রিসেন্ট পর্চার ডেট, আপডেটেড পর্চার ডেট এখানে বসাতে হবে। অনলাইন থেকে ডাউনলোড করে সেই সার্টিফিকেটের উপরে আপনার যে পর্চা আছে সেই পর্চার উপরে যে ডেট আছে সেই ডেটটা এখানে বসাতে হবে। এখানে যদি আপনারা জমির পর্চা অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবে সেই ভিডিও পেতে চাও, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি একটা ছোট্ট ডেমো ভিডিও বানিয়ে দেব। তারপরে 11 নম্বরে কী বলছে, জমি দখলের ধরন, আপনি এই জমিটা কিভাবে পেয়েছেন, উত্তরাধিকারী সূত্রে বা কারোর কাছ থেকে কিনেছেন বা হস্তান্তর সূত্রে পেয়েছেন। যদি কারোর কাছ থেকে কিনে থাকেন তাহলে এখানে পারচেজ লিখবেন, আর যদি হস্তান্তরভাবে পেয়ে থাকেন তাহলে ট্রান্সফার লিখবেন, আর যদি উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকেন তাহলে এখানে আপনি ডেট মিউটেশন লিখবেন। এখানে সমস্ত টাইপ দেওয়া আছে, এখান থেকে দেখে লিখে দেবেন, ডেট মিউটেশন লিখবে। তারপর 12 নম্বর পয়েন্ট বলছেন আয়কর প্রদানকারী, ইনকাম ট্যাক্স পেমেন্ট, আপনি কি ইনকাম ট্যাক্স দেন? যদি আপনি ইনকাম ট্যাক্স বা আয়কর দিয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, অন্যথায় আপনি এখানে নো করবেন। ভিডিওটিতে আগে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, কারণ এই রকম আরও ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ গাইড, নতুন ফর্ম ফিল আপের আপডেট আমার চ্যানেলে পেয়ে যাবেন। সো বন্ধুরা, 13 নম্বর পয়েন্ট কি বলছে দেখে নাও, স্বামীর নাম। যদি আপনারা আগের পেজে আপনি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে এখানে আপনার স্ত্রীর ডিটেলস ফিল আপ করবেন, আর যদি আপনার স্ত্রী বেনিফিশিয়ারি নেম হয়ে থাকে আগের পেজে তাহলে এখানে আপনার ডিটেলস ফিল আপ করবেন। প্রথমে স্ত্রীর মাথায় টিক মারবেন, বা কেউ স্বামী হলে স্বামীর মাথায় টিক মেরে এখানে স্বামীর নাম, অন্যথায় স্ত্রীর নাম বসাবে, তারপর দেখুন ব্যাংক ডিটেলস চেয়েছে, ব্যাংকের বিবরণ। প্রথমে ব্যাংকের শাখার নাম এখানে বসাবেন, তারপর আইএফসি কোডটা এখানে বসাবেন। নিচে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন। তারপর আধার সংযুক্ত মোবাইল নাম্বার, এখানে আধার সংযুক্ত মোবাইল নাম্বারটা বসাবেন। তারপর আধার নাম্বার, এখানে আধার নাম্বার, স্ত্রীর আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে এপিক নাম্বার চেয়েছে, স্ত্রীর এপিক নাম্বার বসাবেন। তারপর এসি নাম্বার, এটা হচ্ছে অ্যাসেম্বলি নাম্বার, এখানে স্ত্রীর যে ভোটার লিস্ট অ্যাসেম্বলি নাম্বারটা আছে এটা এখানে বসিয়ে দেবেন। তারপরে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার পরপর আছে, সেগুলো ভোটার ডিটেলস থেকে এখানে বসিয়ে দেবেন। তারপরে কেবিএনের সুবিধাভোগী কিনা, আপনার স্ত্রী কেবিএনের সুবিধাভোগী কি সেটাই জানতে চেয়েছে, কৃষক বন্ধু সুবিধাভোগী কিনা। এখানে অনেকের প্রশ্ন থাকে যে আমার স্বামী স্ত্রী দুজনেই কৃষক বন্ধুর সুবিধাভোগী, দুজনেই কি টাকা পাবেন, দুজনেই কি আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে? এক্ষেত্রে স্ত্রীর আলাদা করে কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই। এখানে যদি আপনি ইয়েস করেন তাহলে স্ত্রীর আলাদা করে কোনো ফর্ম ফিল আপের দরকার নেই। তাই যদি কেবিএনের সুবিধাভোগী হয় তাহলে এখানে আপনি ইয়েস করে দেবেন। তারপর দেখুন কী বলছে, এসআইআর আর ডব্লিউবিএল এ 2026 ভোটের জন্য ASEE তালিকায় নাম পাওয়া গেছে। আপনার স্ত্রীর নাম কি 2026 ASEE লিস্টে ছিল? যদি থাকে তাহলে এখানে ইয়েস করবেন, অন্যথায় আপনি এখানে নো করবেন। তারপর আপনার স্ত্রীর কেস কি ট্রাইব্যুনালে অ্যাপিল করা হয়েছিল অথবা সেখানে কেস পেন্ডিং আছে? তাহলে যদি কেস পেন্ডিং থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি ট্রাইব্যুনালে কেস পেন্ডিং না থাকে তাহলে এখানে নো করবেন। তারপরে আপনার স্ত্রী কি সি এর মধ্যে আবেদন করেছিল, সেটি কি পেন্ডিং আছে? তাহলে যদি সি এর মধ্যে আবেদন করে থাকে এবং সেটি পেন্ডিং থাকে তাহলে এখানে ইয়েস করবেন, অন্যথায় আপনি নো করবেন। পিএম কিষাণের সুবিধাভোগী কিনা জানতে চেয়েছেন, আপনার স্ত্রী কি পিএম কিষাণের উপভোক্তা বা সেখান থেকেও টাকা পায় কি? যদি আপনার স্ত্রী পিএম কিষাণের সুবিধাভোগী হয়ে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, অন্যথায় আপনি নো করবেন। তারপরে নিচে 21 নম্বর পয়েন্টে কী চেয়েছে, নিচে 21 নম্বর পয়েন্টে চেয়েছে আপনার স্ত্রীর অকুপেশন, আপনার স্ত্রী কী কাজ করে। যদি হাউস ওয়াইফ হয় তাহলে এখানে হাউস ওয়াইফ লিখবেন, অন্যথায় আপনার স্ত্রী যদি গভর্নমেন্ট কোনো কাজ করে থাকেন সেই পেশাটা এখানে লিখে দেবেন। তারপর নিচে দেখুন অঙ্গীকারপত্র আছে, এখানে লেখা আছে আপনি যে সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছেন সেগুলো সঠিক ও জেনুইন, সেই একটা অঙ্গীকারপত্র। আর এখানে নিচে আপনি
এখানে সাইন করে দেবেন। এখানে আপনি আপনার সাইনটা এখানে আপনি করে দেবেন। তারপর আপনি নিচে আসুন, নিচে দেখতে পাবেন এগুলো সব অফিসিয়াল কাজ। এখানে অফিসার যে অফিসারের কাছে আপনি জমা দেবেন সেই অফিসারের সিগনেচার লাগবে। তারপরে এগুলো সবই অফিসিয়াল কাজ, এখানে আপনাদের কিছু করতে হবে না। এইগুলো নিয়ে এবং এর সাথে কি কি ডকুমেন্টস জমা দেবেন সেগুলো আমি বলে দেব। এর সাথে আপনি এবং আপনার স্ত্রীর আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স জমা দেবেন। আপনার এবং আপনার স্ত্রীর ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা দেবেন। পঞ্চায়েতে একটি ট্যাক্স কাটবেন, সেই ট্যাক্সটা জমা দেবেন এবং 2026 সালের রিসেন্ট পর্চার জেরক্স জমা দেবেন। অনলাইন থেকে যে আপনারা কেবি আইডিটা আপনারা বের করবেন, তার এক কপি জেরক্স জমা দিয়ে দেবেন। এবং বন্ধুরা, এই ফর্মের পিডিএফ যদি আপনারা পেতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে জয়েন হও, সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নাও। এবং বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দিও।